ভারতের হিন্দু হৃদয় সম্রাট শ্রী নরেন্দ্র মোদী তিনি বিশ্বগুরু হতে চেয়ে হাত মেলালেন নরখাদক নরপিশাচ আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। কবে? আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে আন্তর্জাতিক আইনকে ভেঙে অন্যায় করে ইরান হামলা করার ঠিক একদিন আগের ছবি আপনারা দেখছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইসরায়েলের এই যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হয়ে এমন সখ্যতার ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন যে যাতে করে নরেন্দ্র মোদী আমেরিকা যুক্তরাষ্ট্রের মিত্র হতে পারেন পিডোফাইল ওয়ার ক্রিমিনাল বেঞ্জামিন নেতানিয়াহুকে কাছে পাওয়ার জন্যে তিনি এমন প্রচার দিলেন ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে, নেসেটে দাঁড়িয়ে, যে ইন্ডিয়া ইজ দ্য মাদারল্যান্ড অ্যান্ড ইসরায়েল ইজ দ্য ফাদারল্যান্ড। মেরে প্যারে ভাইও ব্যারো, তিনি ইসরায়েলে গিয়েও বললেন ইসরায়েল আর ভারতবর্ষ নাকি আদিকালের বন্ধু। বন্ধুত্বের কারণ কি? একটাই সূত্র, ইসলামোফোবিয়া। ভারতবর্ষের আভ্যন্তরীণ রাজনীতি ইসলাম বিদ্বেষী ভাবধারাকে জিয়ে রাখার জন্য গোল ওয়ালকার একসময় নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভাবাদর্শের গুরু, যার ভাবশিষ্য নরেন্দ্র মোদী, ভারতবর্ষের আরএসএস রাজনীতির যারা মূল সূত্রকার, সেই গোল ওয়ালকার একটা সময়ে অ্যাডলফ হিটলারের রাজনৈতিক আদর্শকে ভারতবর্ষে প্রয়োগ করার কথা বলেছিলেন। আজ বর্তমানে সেই অ্যাডলফ হিটলার, যিনি ইহুদিদেরকে নৃশংসভাবে খুন করে পৃথিবীর ইতিহাসে কুখ্যাত হয়ে আছেন, সেই ইহুদি জাতির বর্তমান সদস্য বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হাত ধরলেন নরেন্দ্র মোদী। লক্ষ্য কি? ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়কে ভয় দেখানো, লক্ষ্য ভারতবর্ষের যারা সংখ্যাগুরু মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করা। এই করতে গিয়ে ভারতবর্ষের সুদীর্ঘ কাল ধরে, এতদিন ধরে ভারতবর্ষে যে বিদেশ নীতি ছিল, ইরান তথা আরব দুনিয়ার রাষ্ট্রগুলির সঙ্গে ভারতবর্ষের যে কূটনৈতিক সম্পর্ক, মধ্যপ্রাচ্যে যেখানে 90 লক্ষ ভারতীয় কাজ করে খায়, সেই 90 লক্ষ মানুষের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলে আরব দেশগুলি থেকে যেখানে ভারতবর্ষের খনিজ তেল, গ্যাস, জ্বালানি থেকে শুরু করে কৃষি জমিতে ব্যবহার করা সার পর্যন্ত এতগুলি জিনিসের উপর যখন ভারতবর্ষ মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল, সেই মধ্যপ্রাচ্যের ভাবাবেগে আঘাত করে শ্রী নরেন্দ্র মোদী, হিন্দু হৃদয় সম্রাট, তিনি এই কুখ্যাত যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি হাত মেলালেন এবং আদিক্ষেতা করে পৃথিবীর সামনে ছবি তুলে পোস্টার বয় হতে চাইলেন। তিনি এমন একটা ভাব করলেন যেন সারা পৃথিবীতে শান্তির দূত এই বেঞ্জামিন নেতানিয়াহু। এত বড় একজন ঘৃণ্য যুদ্ধ অপরাধী, যিনি গণহত্যা চালাচ্ছেন গত 2.5 বছর ধরে নিরীহ ফিলিস্তিনি জনতার উপরে, যে প্যালেস্টাইনের সঙ্গে ভারতবর্ষের আত্মার সম্পর্ক স্বাধীনতার পর থেকেই ভারতের প্রতিটি প্রধানমন্ত্রী ফিলিস্তিনি জনতার অধিকারের দাবিতে রাষ্ট্রসংঘে ধারাবাহিক প্রচার চালিয়ে এসছে, ভোট দিয়ে এসছে, যে ফিলিস্তিনি জনতার হয়ে সেই ফিলিস্তিনি জনতার দাবিকে লাথি মেরে নরেন্দ্র মোদী বরং যুদ্ধ অপরাধী বেঞ্জামিনকে পক্ষ নিলেন এবং বললেন ইন্ডিয়া স্ট্যান্ডস ফার্মলি উইথ ইসরায়েল। অথচ তিনি বলার সাহস করলেন না যে এই বেঞ্জামিন নেতানিয়াহু নিরীহ ফিলিস্তিনিদেরকে খুন করছেন, এই টেরোরিজম বন্ধ হোক। তিনি বললেন আমরা টেরোরিজমের সঙ্গে লড়বো, কিন্তু কোন টেরোরিজম? তার মানে স্পষ্ট করে নরেন্দ্র মোদী বলতে চেয়েছিলেন যদি মুসলমান খুন হয় পৃথিবীর কোন প্রান্তে, যে শাসক মুসলিমকে খুন করবে সেই শাসকের সঙ্গে আছেন শ্রী নরেন্দ্র মোদী। তিনি কি তাই বলতে চেয়েছেন? তার বলার অর্থটা কি? যদি বেঞ্জামিন নেতানিয়াহু গণহত্যা চালায় ফিলিস্তিনি জনতাকে, সেই গণহত্যাকে তিনি কিভাবে সমর্থন করতে পারেন, কিভাবে বলতে পারেন যে ইন্ডিয়া স্ট্যান্ডস ফার্মলি উইথ ইসরায়েল? অথচ ভারতবর্ষের জাতীয় কংগ্রেস পার্টি, আকালি দল থেকে শুরু করে একাধিক রাজনৈতিক দল প্রধানমন্ত্রীর এই ন্যাক্কারজনক বয়ানকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে যে ভারতবর্ষ কখনোই ইসরায়েলের যুদ্ধনীতিকে, ইসরায়েলের গণহত্যাকে সমর্থন করে না। এখন প্রশ্ন হলো শ্রী নরেন্দ্র মোদীর এই জঘন্য বিদেশ নীতির ফলে ভারতবর্ষকে কিভাবে মাসুল গুনতে হবে। চলুন আজকে আমরা ভিডিওতে আলোচনা করি আজ বর্তমানে ইরানের সঙ্গে ভারতবর্ষের কূটনৈতিক সম্পর্ক তলানিতে আসার পর আগামী দিনে ভারতবাসী কিভাবে মাসুল গুনবে। খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রকে মাসুল গুনতে হচ্ছে আজকে মধ্যপ্রাচ্যে, আর ভারত তো দুচ্ছাড়।
সেখানে আগামী দিনে ভারতীয়রা যেভাবে ইউএইতে, সৌদি আরবে, কাতারে, বাহরাইনে যে কোটি কোটি টাকার ব্যবসা করত ভারতীয় সাধারণ ব্যবসায়ীরা, ভারতের সাধারণ মানুষ সেখানে রুটি রোজগারের জন্য যে কাজ করে খেতেন, আগামী দিনে ভারতীয়রা কাজ পাবে তো? শ্রী নরেন্দ্র মোদী যেভাবে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন ইসরায়েলের সঙ্গে, ইসরায়েলে কতজন ভারতীয় কাজ করে খায়? ইসরায়েলে কতজন ভারতীয় হিন্দু মন্দির গড়ে ভগবানের ভক্তি করছেন? ভারতীয় যে হিন্দু সংস্কৃতি, তার কি রক্ষক ধারক বাহক এই পিতা? যে পিতার ছবি নিয়ে এবং যে পিতার দেশের পতাকা নিয়ে আজকে ভারতের যারা অন্ধভক্ত, যাদের লেখাপড়ার সাধারণ জ্ঞান বুদ্ধি নেই, তারা আজ পুজো করতে শুরু করেছে এই ভগবানের এবং এই ভগবানের পতাকাকে ঘিরে। নক্কারজনক প্রধানমন্ত্রী এবং তার অনুগামীদের এই ঘৃণ্য দৃষ্টান্ত ভারতবর্ষের আজকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষ যে বিপজ্জনক পথে এগোচ্ছে, তার প্রথম ধাক্কা খেলো আজ বর্তমানে গোটা ভারত জুড়ে। করোনাকালীন সময়ে ভারতবর্ষের যে লকডাউন চালু হয়েছিল, বর্তমানে এই মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে ভারতবর্ষের অধিকাংশ মেট্রো সিটিতে এই মুহূর্তে এলপিজি গ্যাসের এক ভয়াবহ সংকট শুরু হয়েছে। ওদিকে রাসায়নিক সার, জ্বালানি তেল, পেট্রোলিয়াম, এই তিনটি জরুরি ক্ষেত্রে ভারতবর্ষে এই মুহূর্তে এক ভয়াবহ সংকট শুরু হয়েছে। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দ্য টেলিগ্রাফ খবরের কাগজ লিখেছে, লাইক অ্যানাদার কোভিড লকডাউন, গভ স্ক্র্যাম্বলস অ্যাজ এলপিজি ক্রাইসিস হিটস হোটেলস রেস্টুরেন্টস। ভারতবর্ষের অধিকাংশ শহরে এলপিজি গ্যাসের অভাবে এখন হোটেল এবং রেস্তোরাঁগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এর মূল কারণ কি? যে ভারত এলপিজি গ্যাসের বিষয়ে মধ্যপ্রাচ্যের উপরে দারুণভাবে নির্ভরশীল। অর্থাৎ ভারতবর্ষে যত পরিমাণ এলপিজি গ্যাস বিদেশ থেকে আমদানি করা হয়, তার 92% এলপিজি কেবলমাত্র মধ্যপ্রাচ্য থেকে আসে। তার একটি রুট, সেটা হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী যেহেতু এই মুহূর্তে ইরান পুরো ব্লক করে রেখেছে অনির্দিষ্টকালের জন্যে, এই হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে পৃথিবীতে এখন ভয়াবহ জ্বালানি সংকট। ইতিমধ্যেই ক্রুড অয়েলের দাম প্রায় 100% কাছাকাছি বৃদ্ধি পেয়েছে গ্যাসোলিনের দাম, বৃদ্ধি পেয়েছে এলএনজি, এলপিজি। কারণ এই হরমুজ প্রণালী গোটা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্যাসেজ ছিল জ্বালানির জন্য। আমরা দেখে নেব কেবলমাত্র কুয়েত থেকেই 15% এলপিজি ভারতবর্ষে আমদানি করা হয়। সৌদি আরব থেকে আসে 15%, ইউএই আরব আমিরাত থেকে 40% এলপিজি আসে ভারতবর্ষে। অন্যদিকে কাতার থেকে আসে 22% এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য ছোটখাটো দেশ থেকে আসে আরো 8%। মোট 92% এলপিজি এই আরব দেশগুলো থেকে ভারতবর্ষে সরবরাহ করা হতো। বর্তমানে এখনো কম বেশি সাপ্লাই রয়েছে চীনের। ভারতবর্ষ আজ এই সুবিধা পেতে পারত যদি আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর পর ভারতবর্ষের বর্তমান সরকার সাধারণ রাষ্ট্রীয় সৌজন্য পর্যন্ত দেখায়নি। প্রথম 3 দিন সম্পূর্ণ মুখে কুলুপ এঁটেছিল। পরবর্তীকালে ইরানের দূতাবাসে ভারতের বিদেশ সচিব শ্রী মিস্ত্রিকে পাঠিয়ে নিতান্ত দায়সারাভাবে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতি শোক জ্ঞাপন করা হয়েছিল। এমনকি ভারতবর্ষ পৃথিবীর ইতিহাসে অন্যতম নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছে। যে ভারতবর্ষ বিশ্ব কুটুম্ব বলে সারা পৃথিবীকে আত্মীয় বলে আদিক্ষেতা জানায়, সেই ভারতবর্ষের নেভি মিলন 2026 সালে ভারতীয় নৌসেনার একটি সম্মেলনে ইরানের একটি জাহাজ অংশ নিয়েছিল। আপনারা প্রত্যেকেই জানেন, সেই জাহাজকে ভারত মহাসাগরে আমেরিকা যুক্তরাষ্ট্র সম্পূর্ণ আন্তর্জাতিক আইন ভেঙে সেই জাহাজকে জলে ডুবিয়ে দেয়। ডোবানোর পর যখন অসংখ্য ইরানি নাবিক মারা গেলেন, তাদেরকে উদ্ধার করলো শ্রীলঙ্কা। ভারতবর্ষ না উদ্ধার করেছে, এমনকি ভারতবর্ষের নেভির পক্ষে এবং সরকারের পক্ষে সামান্য শোক বার্তা অব্দি জ্ঞাপন করা হয়নি। এই হলো বর্তমান ভারতবর্ষের বিদেশ নীতির অবস্থা। এত ন্যারো, এত সংকীর্ণ এবং এত ইসলামোফোবিক একটা দৃষ্টিভঙ্গি ভারতবর্ষ কোনোদিনও এত দীনতা দেখায়নি তার আন্তর্জাতিক নীতিতে। এই মুহূর্তে জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদী এমন ঘৃণ্য বিদেশ নীতি অনুসরণ করছে যাতে ভারতবর্ষ নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। অথচ জাতীয় কংগ্রেস মতো দল ধারাবাহিকভাবে তারা দেখিয়েছে যে ভারতবর্ষের যে সনাতন ঐতিহ্য,
বহুত্বের মধ্যে ঐক্য এবং সারা পৃথিবীর যে জোট নিরপেক্ষ যে অবস্থান ইন্ডিয়া না রাশিয়া না আমেরিকা, ইন্ডিয়া সারা পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে কূটনৈতিক সাংস্কৃতিক সম্পর্ক বজায় রাখার যে আদর্শ এতদিন ধরে অনুসরণ করে আসছিল, সেই নীতিতে সম্পূর্ণ ছেদ পড়ল নরেন্দ্র মোদীর বর্তমান এই রাজনৈতিক মায়োপিয়ার কারণে। বর্তমানে এলপিজির পর আরো এক মারাত্মক সংকট দেখা দিয়েছে রাসায়নিক সারের ক্ষেত্রে। ইন্ডিয়া আজ রেড ফ্ল্যাগ জারি করে দিয়েছে ফার্টিলাইজারের ক্ষেত্রে, কারণ আমাদের ভারতবর্ষ রাসায়নিক সারের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপরে দারুণভাবে নির্ভরশীল। চলুন দেখে নিই কোন কোন সার আমরা আরব দুনিয়া থেকে আমদানি করে থাকি। ৭৫% ইউরিয়া ভারতবর্ষে আসে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে। 63% নাইট্রোজেন, এই নাইট্রোজেনও আসে ওই আরব দেশ থেকে, হরমুজ প্রণালী হয়ে ভারতবর্ষে এসে পৌঁছায়। 32% ডিএপি, ভারতবর্ষের চাষিদের 1 নম্বর পছন্দের সার ডিএপি, সেই ডিএপিও আসে মধ্যপ্রাচ্য থেকে একটা বড় অংশ। 42% পটাশ সার, সেও আসে আরব দেশ থেকে হরমুজ প্রণালী হয়ে। তো এটা একটা অভিনব তথ্য যে আরব দেশ তারা কেবলমাত্র জ্বালানি নয়, কৃষিতে ব্যবহারকারী রাসায়নিক সার, সেই রাসায়নিক সারেরও অন্যতম কেন্দ্রই আরব দেশ। এখন হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে এবং ভারতবর্ষের উদ্ভ্রান্ত বিদেশ নীতির কারণে সেই সার এবং জ্বালানি আসা সম্পূর্ণরূপে বন্ধ। ভারতবর্ষের বিদেশ মন্ত্রী যখন ইরানের ঘোর দুর্দিন, ইরানকে আন্তর্জাতিক আইন ভেঙে যখন আক্রমণ করলো ইসরায়েল এবং আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের মাই ডিয়ার ফ্রেন্ড বেঞ্জামিন নেতানিয়াহু যখন আক্রমণ করলো ইরান, শ্রীমান জয়শঙ্কর একটি শব্দ টুইট করে লিখতে সাহস করেনি। কারণ আমেরিকা, কারণ ইসরায়েল, কারণ নরেন্দ্র মোদী। তিনি এখন আব্বাস আরাগচিকে দিনে 3 বার ফোন করছেন। কি জন্যে? বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছেন, এখন অনুরোধ করছেন যাতে করে ইরান ভারতকে আগের মতো সেই মিষ্টি দৃষ্টিতে যেন দেখে, ইরান যেন ভারতবর্ষকে তার ব্ল্যাক লিস্টে না ফেলে দেয়। তা দিনে 3 বার ফোন করছেন এই মুহূর্তে। অথচ যখন আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যু হলো তখন একটা সামান্য টুইট করে শোক বার্তা জ্ঞাপন করার সাহস দেখাননি শ্রী জয়শঙ্কর। সেই জয়শঙ্কর যিনি নাকি এমন দূরদর্শী লেজার আইড ম্যান যে সারা পৃথিবীকে এখন ভারতবর্ষের উঠোন করে ফেলেছে, তিনি ভারতকে এত মহান করে ফেলেছেন। কারণ ভারতবর্ষের লক্ষ লক্ষ যারা অন্ধভক্ত আছেন তারা মনে করেন যে এই বিজেপির শাসনাধীন সময়ে ভারতবর্ষের গৌরব নাকি পৃথিবীতে বিরাট উঁচু জায়গায় পৌঁছে গেছে। মহাত্মা গান্ধী যা পারেননি, গৌতম বুদ্ধ যা পারেননি, তা নরেন্দ্র মোদী পেরেছেন। সেই নরেন্দ্র মোদীর বিদেশমন্ত্রী এখন আব্বাস আরাগচিকে ফোন করে কাকুতি মিনতি করছেন ইরান যেন ভারতবর্ষের সঙ্গে তার সুখ সম্পর্ক বজায় রাখে। অথচ যখন কূটনৈতিক প্রয়োজন ছিল ভারতবর্ষের ইরানের পাশে থাকা, তার মানে এই নয় যে আমেরিকা বা ইসরায়েলের বিরোধিতা করতে হবে বা আমেরিকা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখতে হবে না। ইরানের সঙ্গেও ভারতবর্ষ যেহেতু স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, ভারতবর্ষের এখতিয়ার বা অধিকার রয়েছে ইরানের পাশে থাকা, ভারতবর্ষের এখতিয়ার রয়েছে ফিলিস্তিনি জনতার পাশে দাঁড়ানোর, যে রাজনীতি ভারত স্বাধীনতার পর থেকে করে এসছে। অথচ হঠাৎ আজ নিজের ব্যক্তিগত স্বার্থে নরেন্দ্র মোদী ভারতবর্ষের ভোট ব্যাংকের স্বার্থে ভারতবর্ষের স্বার্থকে আজকে জলাঞ্জলি যখন দিচ্ছে, তখন তো আব্বাস আরাগচিরা এগিয়ে আসবেন না, এটাই তো স্বাভাবিক। যে কথা আমরা বলছিলাম ভারতবর্ষ তার সার্বভৌম অধিকারকে হারাচ্ছে, কারণ নরেন্দ্র মোদী বা জয়শঙ্কর একটি টুইট করার সাহস পায়নি আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুতে। তার কারণ ছিল ইসরায়েল, তার কারণ ছিল আমেরিকা। আর সেটা বেআব্রু কখন হলো? বেআব্রু তখনই হলো যখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করলো এবং বিশ্ব জুড়ে জ্বালানির সংকট তৈরি হলো। আমেরিকা যুক্তরাষ্ট্র তখন দয়া করে ইন্ডিয়াকে ইউএস অ্যালাউজ ইন্ডিয়াজ রাশিয়ান অয়েল পারচেজ এগেইন, আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতবর্ষকে রাশিয়ার তেল কেনার অনুমতি দিল। অ্যালাউজ, দ্য ভেরি ওয়ার্ড অ্যালাউজ। পৃথিবীর অধিকাংশ কাগজ, পশ্চিমের দুনিয়ার অধিকাংশ কাগজ তারা এই শব্দ, আপত্তিকর একটা শব্দ অ্যালাউ। আমেরিকা ভারতকে অনুমতি দিয়েছে। ভারতবর্ষ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, অথচ তারা বলছে ভারতকে অ্যালাউ করছে। তো এখান থেকে প্রমাণ হয় যে ভারতবর্ষের বিদেশ নীতি এই মুহূর্তে এমনভাবে মার খেয়েছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের অনুমতি সাপেক্ষে রাশিয়ার তেল কিনতে হচ্ছে ভারতকে। আমেরিকাকে অবজ্ঞা করে ভারতবর্ষের রাশিয়ার তেল কেনার সাহস নেই।
এখান থেকে আমরা বুঝতে পারছি যে গোটা পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প তিনি এখন রাজা হয়ে বসে আছেন পৃথিবীর, আর সেই রাজাকে সেলাম যে ঠুকবে না সেই দেশ মার খেয়ে যাবে। আমাদের ভারতবর্ষ এতদিন ধরে যে জোট নিরপেক্ষ নীতি, রাশিয়ার সঙ্গে যে সুমধুর বন্ধুত্ব রেখেছিল, যে রাশিয়া ভারতবর্ষের উন্নয়নে এক অন্যতম সঙ্গী থেকেছে সুদীর্ঘকাল, সেই রাশিয়ার সঙ্গে কূটনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমেরিকার অনুমতি নিতে হবে। তাই আগামী দিনে ভারতবর্ষের ভবিষ্যৎ অত্যন্ত ঘোলাটে, অত্যন্ত আশঙ্কাজনক, এতে কোনো সন্দেহ নেই। ভারতবর্ষকে আগামী দিনে এই আমেরিকার নির্ভরশীলতা এবং আমেরিকার দয়া অনুগ্রহে বাঁচার যে হীন মানসিকতা, সেখান থেকে যদি ভারতবর্ষ বেরিয়ে না আসে তাহলে সমগ্র ভারতবাসীর জন্যই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে।